কালো রঙের মার্সিডিজে ব্যাক সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে আছে নির্ণয়। সামনে দুই বাদর একে অপরের সাথে তর্ক করছে। তাদের দেখে বোঝার জোর নাই তারা কোনো গুরুত্বপূর্ণ কাজে এসেছে। তর্কের এক পর্যায়ে রিয়ান চোখ গেল তিধার কাঁধে করে তাদের শিকার নিয়ে আসছে। এনসি, তিধা ইজ কামিং। রিয়ানের কথায় আয়ান ও নড়েচড়ে ড্রাইভিং সিটে বসলো। তিধা ছেলেটিকে নিয়ে এসে পিছনের ব্যাক সিটে বসে নিজেও বসে পড়ল। আয়ান সাথে সাথে গাড়ি স্টার্ট দিল। ফজরের আজান পড়তে ঘুম হালকা হয়ে এসেছে রোজার, তবুও কমফোর্টার গায়ে জড়িয়ে আছে। কি মিষ্টি একটা সুবাস! এই তো সে চন্দন কাঠের সুবাস যার গন্ধ আসে নির্ণয় চৌধুরীর গায়ে থেকে। তার বেড থেকে একই সুবাস, কেমন যেন নেশা জড়ানো সুবাস একটা। রোজা বুক ভরে একবার নিঃশ্বাস নিল। পরক্ষণে মনে পড়ল রোজা নির্ণয়ের ঘরে। তাহলে নির্ণয় কোথায়? চৌকিতে চোখ খুলে তাকালো রোজা। আড়মোড়া ভেঙে উঠে বসতেই সামনে যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। তার দিকে চোখ লাল করে তাকিয়েছে একটা কুত্তা। জোরে চেঁচিয়ে ইতিমধ্যে বাড়ি মাথায় তুলে ফেলেছে সে। বেচারা টাইগার রোজার চিৎকারে সেও ভ্যাবাচাকা খেয়ে গেছে। অসহায় চোখে তাকিয়েছে রোজার দিকে। হয়তো বলার চেষ্টা করছে, আমাকে দেখে চিল্লানোর কি আছে রে মেয়ে, আমি কি তোকে খেয়ে ফেলবো নাকি? মাত্র বাইরের কাজ শেষ করে বাড়ি ঢুকছে রিয়ান আর নির্ণয়। রোজা চিৎকার কানে আসতে একজন অপরের মুখে তাকিয়ে আছে। আসলে কি হলো ব্যাপারটা? মস্তিষ্কে প্রসেসিং হতে নির্ণয় এক ছুটে এসে দাঁড়ালো রুমের সামনে। রুমে প্রবেশ করতে দেখতে পেল রোজা বেডের এক কোণে দাঁড়িয়ে দুই হাতে চোখ ঢেকে যাচ্ছে। টাইগার দরজার পাশে দাঁড়িয়েছে। নির্ণয় এগিয়ে গেল রোজার কাছে। রোজা, আর ইউ ওকে? চেনা পরিচিত কণ্ঠ কানে আসতে মুখ থেকে হাত সরিয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল নির্ণয়। নির্ণয় ভাই, আপনি কোথায় ছিলেন? আমাকে একা রেখে কোথায় গিয়েছিলেন আপনি? টাইগার উপর আবারও চোখ পড়তে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল নির্ণয়। ওটা এখানে কেন? ওটাকে বের করুন প্লিজ নির্ণয় ভাই। লিসেন রোজ, ও কিছুই করবে না তোকে। আমি বাইরে গেছিলাম তাই ওকে রুমে পাহারা রেখে গিয়েছিলাম। কথাটা বলে রোজাকে কোলে তুলে নিল নির্ণয়। রোজা এখনও ভয়ে চোখ দুটো খিচে বন্ধ করে রয়েছে। রোজ, মেরি বাচ্চা, লুক অ্যাট মি প্লিজ। রোজা ঘাড় নাড়িয়ে জবাব দিল, মানে সে মাথা তুলবে না। বিলিভ মি রোজ, ও তোকে কিছুই করবে না। আপনি ওটাকে দূরে সরেন আর আমার চোখের সামনে থেকে। হার মেনে নিয়ে নির্ণয় টাইগারকে ইশারা করতে সে স্থান ত্যাগ করলো। এখন তো মুখটা তোল, চলে গেছে। নির্ণয় রোজার কাঁধ থেকে মুখ তুলল। নির্ণয় রোজার মুখের দিকে তাকাতেই যেন চোখ আটকে গেল তার। কান্না করে ফেস পুরো লাল বানিয়ে ফেলেছে। নাকের উপরের অংশ বেশ লাল হয়েছে। চোখের পানির দাগ ইতিমধ্যে মুখে বসেছে। নির্ণয় রোজাকে কোলে করে ওয়াশরুমের সামনে নামিয়ে দিয়ে আসলো। ফ্রেশ হয়ে আয়, আমি ওয়েট করছি। রোজা ওয়াশরুমে গিয়ে ব্রাশ করে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো। বেডের কাছে যেতে দেখতে পেল কিছু শপিং রাখা। তার পাশে বসে নির্ণয় ফোন ঘাটছে। রোজা ব্যাগগুলোর দিকে ভুরু কুচকে তাকিয়ে থেকে নির্ণয়ের সামনে এসে হাঁটু ভাঁজ করে বাচ্চাদের মতো ঠোঁট ফুলে বলল, ও নির্ণয় ভাই, আজকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবেন আমাকে? রোজার কথায় ফোন থেকে চোখ সরিয়ে রোজার দিকে তাকালো। তারপর গম্ভীর স্বরে বলল, আমার তোকে নিয়ে ঘোরার মতো বেহুদা সময় নেই রোজ। রিয়ানকে বলিস ও নিয়ে যাবে। আমি ভাইজানের সাথে যাব না, আপনার সাথে যাব। আর আপনিই নিয়ে যাবেন আমাকে। পারবো না। তোর বাপ কি আমাকে চাকর রেখেছে? আসলে নিয়ে যাবেন না তো? না। সত্যি নিয়ে যাবেন না তো? সত্যি নিব না। ঠিক আছে, দরকার নেই বলে ছুটে বেরিয়ে গেল রোজা। নিজের বড়ের দিকে তো রুম নিয়ে গিয়ে ধূপ করে দরজা লাগিয়ে দিল। দরজা এত জোরে লাগানোর শব্দে রিয়ান গিয়ে বেশ কয়েকবার ডাকলো রোজাকে। রোজা, এই রোজা, দরজা খোল বলছি রোজা। রোজা দরজা খুলছে না দেখে রিয়ান নীরের রুমের দিকে পা বাড়ালো। রিধেমা এসেছিল খাবারের জন্য রোজাকে ডাকতে। বেশ কয়েকবার ডাকার পর যখন সাড়া পেল না, তখন নিজের ঘরে চলে গেল। রিয়ান এসেছে নির্ণয়ের ঘরে। ভাই, বুনু দরজা খুলছে না ভাই। তুমি কি ওকে কিছু বলেছো? বলেছি। ওকে নিয়ে ঘুরে বেড়ানোর মতো বেহুদের সময় আমার নেই। তাতে তোর বোনের রাগ। কেন ভাই? ওকে নিয়ে বের হতে সমস্যা কোথায় তোমার? ওর রাগ ভাঙাও জলদি গিয়ে, না হলে আমার বোনকে তোমার থেকে সরানোর জন্য প্রথম শত্রুপক্ষ আমি হয়ে দাঁড়াবো বলে রাখলাম। বাই এনি চান্স তুই কি আমাকে থ্রেট করছিস? সাবধান করলাম ভাই। আমার বোনের চোখের পানি আমি সহ্য করব না। কথা শেষ করে গটগট করে বেরিয়ে গেল রিয়ান। কী হলো ব্যাপারটা? দুই ভাই বোন মিলে তো আমার মাথার উপর নাচতে শুরু করেছে রীতিমতো। রোজ, তোকে যে আজকে কি করব আই হ্যাভ নো আইডিয়া। বলেই ফোন পকেটে রেখে বেরিয়ে রোজের ঘরের দিকে গেল নির্ণয়। দরজার সামনে এসে ডাকল, রোজ, এই রোজ। রোজ, দরজা খোল রোজ। ভেতর থেকে কোনো সাড়া না আসায়
রাগ যেন তিত্তির করে বাঁচছে। বড় একটা নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করে আবারও ডাকতে লাগলো, রোজ পাখি প্লিজ দরজা খোল, ঘুরতে নিয়ে যাবো, এই যে ওয়াদা করছি। না। এবারও ভেতর থেকে কোনো সাড়া এলো না। নির্ণয় এবার যেন বেশ অধৈর্য হয়ে পড়ছে। রোজ, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, হয় দরজা খুলবি, না হলে আমি ভেঙে ভিতরে আসবো। এতে যেন কোনো লাভ হলো না। আরও অপেক্ষা করতে পারল না নির্ণয়। জিম করা বলিষ্ঠ শরীর নিয়ে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। কয়েক মিনিটের মধ্যে দরজা খুলে গেল। নির্ণয় দৌড়ে ঘরে ঢুকলো। তবে ঢুকে যা দেখলো তাতে শরীরে অবসর উপক্রম। মেঝেতে শুয়ে আছে রোজ। পাশে একটা ছুরি পড়েছে, হাত থেকে রক্ত গড়িয়ে পড়ে ইতিমধ্যে মেঝে ভেসে গেছে। নির্ণয় এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসলো রোজার পাশে। তারপর নিজেকে সামলে রোজার মাথা কোলে তুলল। হাত পা ঠান্ডা হয়েছে, নিঃশ্বাস পড়ছে তবু খুব ক্ষীণ। নির্ণয়ের চোখ শান্ত, অনুভূতি শূন্য। নির্ণয় পকেট থেকে রুমাল বের করে বেঁধে দিল রোজার হাত, তারপর কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। দ্রুত ফোন করে কল করলো ডাক্তারকে। রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়েছিল নীলিমা। বাসা থেকে রেস্টুরেন্ট কাছে হতে সে হেঁটে পৌঁছে যায়। আজও তাই হলো। ফাঁকা রাস্তায় তেমন গাড়ি চলাচল নাই। রেস্টুরেন্টের কাছাকাছি যেতে একটা গাড়ি এসে থামলো তার পাশে। কিছুটা চমকে উঠল নীলিমা। ফর্মাল গেটআপে গাড়ি থেকে নামছে অর্ণব। চুলগুলো জেল দিয়ে বেশ সুন্দর করে সেট করা, চোখে সানগ্লাস। লম্বা কতই বা হবে, 5-10। নীলিমা বেশ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে তাকে। অর্ণব ধীর পায়ে এগিয়ে আসছে তারই দিকে। নীলিমা যেন কোনো দিকে খেয়াল নেই। সে আস্তে আস্তে তার সামনে ব্যক্তিটিকে পর্যবেক্ষণ করলো। অর্ণব ভুরু কুঁচকে নীলিমার সামনে তুড়ি বাজতে সে হুঁশ ফিরে আসলো তার। আপনি এখানে কেন? কেন আসা বারণ বুঝি? এমা, তা হবে কেন? আসলে আমি তা বলতে চাইনি। তো কি বলতে চেয়েছি শুনি? না কিছু না। তা মিস নীলিমা, আমরা কি কোথাও বসতে পারি? ইয়ে মানে আসলে কি মানে করছেন? আমরা তো রেস্টুরেন্টে যেতে হবে। মানে সামনে রেস্টুরেন্টে আমি পার্ট টাইম জব করি, ওটা আমার এখন যেতে হবে। আচ্ছা তাহলে বলুন ওখানেই বসে। না মানে কোনো মানে না বলে হাঁটা ধরলো অর্ণব। নীলিমা কোনো কথা না বলে পেছনে যেতে লাগলো। ডাক্তার এসে হাতে ড্রেসিং করে দিয়েছে রোজা, স্যালাইন চলছে। তার পাশে বসে আছে রিধিমা। রিয়ান চলে গেছে ডাক্তারকে এগিয়ে দিতে। রিধিমা বোনের পাশে বসে চোখের জল ফেলছে। কে জানতো তার এত আদরের বোন এই কাণ্ড করে বসবে। নির্ণয় দরজার কাছে দাঁড়ানো নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছে রোজার দিকে। তার জন্য অনুভূতিরা গুমট ধরে রেখেছে। চোখ দুটো লাল বর্ণ ধারণ করছে। কিন্তু কেন, ছেলেরা কি কাঁদে? হয়তো কাঁদে। নির্ণয় কি কেঁদেছে? ডাক্তারকে এগিয়ে দিয়ে বোনকে দেখার জন্য আবারও এসেছে রিয়ান। নির্ণয়কে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে কাঁধে হাত রাখলো তার ভাই। নির্ণয় শান্ত দৃষ্টিতে তাকালো তার দিকে, তবে মুখে কিছু বলল না। ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। এবারও চুপ নির্ণয়। রিয়ান আর কিছু না বলে ভেতরে গেল বোনের কাছে। রোজার কাছে গিয়ে স্যালাইন চেক করলো। তারপর বোনের মাথায় হাত বুলিয়ে রিধিমাকে ইশারা করলো বাইরে যেতে। রিধিমা কান্না চেপে বাইরে বেরিয়ে যেতে নির্ণয়ের দিকে একবার তাকালো। চোখ নামিয়ে আবারও ছুটে চলে গেল। রিয়ানও বেরিয়ে গেল রুম থেকে। সকলে বেরিয়ে যেতে নির্ণয় দরজা লাগিয়ে দিয়ে ধীরে ধীরে পায়ে এগিয়ে এলো বিছানায় শুয়ে থাকা, নিস্তেজ হয়ে শুয়ে থাকা রোজার কাছে। বিছানার কাছে আস্তে হাঁটু ভাঁজ করে মেঝেতে বসে তাকিয়ে রইল রোজার মুখ পানি। টুপ কথায় দুপোটা চোখের জল গড়িয়ে পড়লো তার। আমি খুব খারাপ, তাই না রোজ? আমি কখনোই তোকে প্রোটেক্ট করতে পারি না। কেন তুই এমন করলি রোজ? আমাকে এত কষ্ট দিয়ে কি শান্তি পাস তুই? আজকে তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচতাম বলতে পারিস? থেমে গেল নির্ণয়। হাত দিয়ে চোখ মুছে নিল। শুষ্ক ঢোক গিলল। হাত রাখলো রোজার মুখে। আবারও বলতে শুরু করলো, জানিস রোজ, আসলে তোর মতো কেউ হবে না। তোর মধ্যে আলাদা কিছু একটা আছে, সবার থেকে অন্যরকম, একরকম অন্য শান্তি যা পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। ওটাই তোর কাছে আছে। কিছু তো আছে, না হলে কেন আমি এত বছর ভুলতে পারিনি তোকে? কেন আমার অনুভূতি জুড়ে শুধুই তুই? মন খারাপের একাকিত্ব যখন আমাকে গ্রাস করে অমানুষে পরিণত করেছে, তোর ছবি আমাকে প্রশান্তি দেয়। আমি অমানুষ রোজ, ধ্বংসের আর এক নাম নির্ণয় চৌধুরী। তবে তোর কাছে আমি তোর প্রিয় নির্ণয় ভাই। এত পাপের মাঝে তুই নিষ্পাপ রোজ, আমার রোজ, আমার শান্তি। থেমে গেল নির্ণয়। হঠাৎ চোয়াল শক্ত হয়ে এলো তার। পৃথিবীতে যেদিন প্রথম এসেছিলি সেদিন তোকে আমার করে নিয়েছি। তোর জন্ম হয়েছে আমার জন্য, আমার গড়ে তোলা তুই। আমার এতদিনের কষ্ট আমি বৃথা যেতে দিব না। বাংলাদেশ ফিরবো, খুব শীঘ্রই ফিরবো। কথা শেষ করে উঠে দাঁড়ালো নির্ণয়। ঠোঁট ছোঁয়ালো রোজার কপালে, তারপর বেরিয়ে গেল রুম থেকে। বিছানার পাশে টি টেবিলে ওয়াইনের বোতল রাখার পাশে কুশনের উপর বসে সিগারেট টানছে দ্বিধা। এক হাতে ওয়াইনের গ্লাস, অপর হাতে সিগারেট। নিজের অব্যক্ত জীবন নিয়ে তার ভাবনার শেষ নেই। ঘৃণা হয় এই জীবন নিয়ে তার। শালার বাপ মা জন্ম দিয়ে যার যার মতো চলে গেল স্যার। একে অপরের এক গ্লাস ওয়াইন গ্লাস খালি করছে দ্বিধা। পাশেই রাখা ভাইব্রেট করা ফোনটা কেঁপে উঠে ওয়াইনের গ্লাস রেখে
ফোন হাতে তুলে নিল সে। দেশি ভেড়া নামে সেভ করা নাম্বারে চোখ পড়তে ভুরু কুঁচকে নিল সে। কিছুক্ষণ নাম্বারের দিকে তাকিয়ে সে চলে গেল দরজার কাছে। দরজা খুলে দিল। কাঁদো কাঁদো মুখ করে ভিতরে প্রবেশ করলো রিয়ান। তিদা দরজা লাগিয়ে আবার কুশনে বসতে বসতে বলল, তুই এখানে কেন? কি চাই? চাই তো অনেক কিছু, তার আগে এটা বল, এইভাবে নেশা করছিস কেন? বাল ফেলানোর জন্য। হা, কামন আই, দেখিয়ে দেই কত জোর। ও রিয়েলি বেবি, আই এম কামিং। বলে শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল রিয়ান। তিদার কাছে আসতে রিয়ানের শার্টের কলার চেপে দিল সে। হাঁটু ভাঁজ করে উষ্টা দিল রিয়ানের পায়ে। ব্যথায় চোখ মুখ খিচে নিল রিয়ান। শখ মিটেছে? তিধার কথার প্রতি উত্তর করলো না। ব্যথা কমে আসতে বিছানায় গিয়ে বসে পড়ল। তিধা একটা গ্লাসে ওয়াইন ঢেলে এগিয়ে দিল তার দিকে। কেন এসেছিস? ভালো লাগছিল না রে? রোজ হাতে কেটেছে, জেদ করেছে। এখন মনে হচ্ছে ওকে জার্মানি না আনলেই ভালো হতো। কি বলিস বারবিডল এমন কেন করছে? কি বলিস বারবিডল এমন করছে কেন? মেয়েটা খুব জেদি রে। ওর বাচ্চামো স্বভাব এখনো যায়নি, মাত্র বড় হয়েছে, পরিবারের সকলের আদরের। ওর কিছু হলে বাবা মাকে কি করে মুখ দেখাবো আমি? তোরা কত সুখী তাই না রিয়ান? তোদের পরিবার আছে, আমার দেখ বাবা মা থেকেও নেই। পরিবার ওটা তো আর এক নেই। জানিস আমার না একটা পরিবারের খুব দরকার ছিল। কতগুলো ভালোবাসার মানুষের দরকার ছিল। ভাগ্য আমার সাথে ছলনা করলো কেন বলতে পারিস? যে বয়সে বাবা মায়ের সান্নিধ্য পেতে চায় সেই বয়সে আমি তাদের বিচ্ছেদ দেখি। কথাগুলো বলে ওয়াইন গ্লাসে চুমুক দিল তিধা। রিয়ান এক মনে তাকিয়ে কথাগুলো শুনছিল। তার কি বলা উচিত ভেবে পাচ্ছে না। বিছানা ছেড়ে উঠে গিয়ে বসলো তিধার পাশে, হাত রাখলো তার মাথায়। রিয়ানকে পাশে পেয়ে তিধা মাথা রাখলো তার বুকে। নেশা চড়ে গিয়েছে তার। বিড়বিড় করে বলতে লাগলো, কেন এমন হলো আমার সাথে? কেন এমন? বলতে বলতে রিয়ানের বুকে ঘুমিয়ে পড়লো সে। রিয়ানকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল তাকে। তারপর নিজে এসে কুশনে ঘুমিয়ে পড়লো। মেয়েটার কষ্টের পাহাড়টা যদি ভাঙার সুযোগ হতো। সারাদিন দা কুমড়োর মতো হয়ে থাকলেও মেয়েটাকে অসম্ভব ভালোবাসে রিয়ান। বিছানায় দিকে মুখ করে শুয়ে পর্যবেক্ষণ করতে লাগলো তিদার ঘুমন্ত মুখটি। একদম বাচ্চা বাচ্চা লাগছে, নিষ্পাপ মুখ। এমনি জেগে থাকলে হয়তো বলতো, তুমি আমার আশেপাশেও আসবি না হারামখোর। কথাগুলি বলে মুচকে আসলো রিয়ান। এমন নয় যে তিদাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার কথা ভাবতে বুকে অসহ্য যন্ত্রণা হয় তার। ভালোবাসা বুঝি এমনই হয়। গভীর রাতে বাড়ি ফিরছে নির্ণয়। পুরো শরীরে জখম হয়ে আছে তার। তার হাত ছুলে গিয়েছে, সেখান থেকে রক্ত পড়ছে। তাতে কোনো যেন ভ্রুক্ষেপ নেই। সিঁড়ি বেয়ে উঠে সোজা রোজার ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজা লক না করে থাকায় অনায়াসে ভিতরে প্রবেশ করলো। বিছানায় শুয়ে আছে রোজা। তার মাথার কাছে বসে বসে ঘুমাচ্ছে রিধিমা। নির্ণয় বিছানার কাছে এগিয়ে গিয়ে রিধিমাকে ডাকতে চোখ খুলল। ভাইয়া, কখন আসলে? এখানে বসে বসে ঘুমাতে হবে না, ঘরে গিয়ে ঘুমা। আচ্ছা ভাই, বলে বাধ্য মেয়ের মতো উঠে দাঁড়ালো রিধিমা। দরজার দিকে পা বাড়াতে খেয়াল করলো নির্ণয়ের হাত থেকে ক্ষতস্থান। ভাইয়া তোমার হাত? শেষ করার আগে তাকে ইশারায় থামিয়ে দিল নির্ণয়। আমি ঠিক আছি রিধিমা। কিছু না বলে চলে যেতে নিলে নির্ণয় ডাকে ঘুরে দেখলো রিধু। ভাইয়ের আদর মাখা ডাক শুনে চোখ ছলছল করে উঠল তার। রোজ খেয়েছিল কিছু? রিধিমা বুঝলো ভাইয়ের ব্যাকুলতা। কণ্ঠ খাদে নামিয়ে বলল, খেতে চাইছিল না, তবে মেডিসিন নিতে হবে বলে তাই স্যুপ খাইয়ে দিছি। ঘুমের মধ্যে বেশ কয়েকবার তোমার নাম নিয়েছে। নির্ণয় বড় একটা দীর্ঘশ্বাস পেল। তাকালো রোজের মুখ পানে। একদিকে কেমন হয়ে গেছে মেয়েটা, মুখটা শুকিয়ে গেছে। রিধিমা চলে গেলে নিজের রুমের উদ্দেশ্যে যাওয়ার সময় দরজা টেনে দিয়ে গিয়েছে। নির্ণয় মন ভরে দেখছে তার প্রেয়সীকে, তার বাচ্চা বউকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ফার্স্ট এড বক্স খুঁজতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে পেয়ে গেল। রোজার মাথার কাছে বসে হাতে ঔষধ লাগাতে শুরু করলো। ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে নিল। আবারও তাকালো রোজার মুখের দিকে। তারপর সেখান থেকে বেরিয়ে গেল নিজের রুমের দিকে। মাথাটা ভীষণ ধরেছে। লম্বা একটা শাওয়ার নেওয়া প্রয়োজন তার। রুমে প্রবেশ করতে টাওয়াল আর কভার থেকে একটা কালো রঙের টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। 20 মিনিট পর বেরিয়ে গেল। চুলগুলো ভালো করে মুছে নিয়ে হাঁটা ধরল রোজার রুমের দিকে। তবে যাওয়ার আগে চোখ পড়ল টাইগারের ঘরের দিকে। নির্ণয় টাইগারের ঘরের দরজা থেকে ভিতরে পর্যবেক্ষণ গিয়ে রোজার রুমে গেল। ঘুমাতে চায় সে। ঘরে এসে দরজা লক করে দিল। লাইট অফ করে ডিম লাইট অন করে শুয়ে পড়লো রোজার পাশে। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল নিজের সাথে। আপনারা তার বিয়ে করা বউ বলে কথা। তবে এই মেয়ে কি জানে? তা জানে না, জানবেই বা কী করে? কেউ কি তাকে জানিয়েছে কি? একদম না। রোজাকে বুকে নিয়ে ডুব দিল অতীতের। রোজার যখন 4, নির্ণয় তখন 11। এর মাঝে নির্ণয় জেদ ধরেছে সে রোজাকে বিয়ে করবে। তার পরীকে তার বউ হিসেবে চাই মানে চাই।
বাড়ির কেউ আপত্তি করেনি সেদিন। ঘরের মেয়ে ঘরে রাখবে এই ভেবে মুন্সি ডেকে ইসলাম শরীয়তে বিয়ে পড়ানো হয়েছিল তাদের। ছোট্ট রোজাকে পড়ানো হয়েছিল লাল টুকটুকে শাড়ি, তার কোলে ছিল ছোট্ট একটা পুতুল। তাকে বলা হয়েছিল পুতুলের বিয়ে হবে। 11 বছরের নির্ণয় সেদিন 4 বছরের রোজাকে দেখে নতুন এক অনুভূতির জোয়ারে ভেসে গেছিল। বয়স না হলে ইসলাম শরীয়তে বিয়ে পড়ানো হয়েছিল দুজনে। ঠিক হয়েছিল বড় হলে তখন রেজিস্ট্রিকরণ হবে। তবে এত বছর এইসব ভাবনার মাঝে ঘুমের দেশে পাড়ি জমায় নির্ণয়। জ্বরে বিছানা পড়েছিল নীলিমা। শরীর যেন চলছে না। দুদিন জ্বরে বেশ কাহেল হয়েছে তাকে। চোখ দুটো লাল বর্ণ ধারণ করছে। জেমি এসে খাবার দিয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে। তবে তার ওঠার শক্তি নেই। শরীর এখনো বেশ জ্বর। জ্বরে গা গুলিয়ে আসছে তার। অনেক কষ্টে উঠে বসলো বিছানায়। মাথাটা কিছুক্ষণ চেপে ধরলো। তার ধীর পায়ে উঠে এগিয়ে এলো ফ্রেশ হতে। 10 মিনিট পর ফ্রেশ হয়ে এসে খাবার প্লেট হাতে নিলে খেতে একদম ইচ্ছে করছে না। অনেক কষ্টে দুপা মুখে দিল, আর খেতে পারলো না। খাবার প্লেট রেখে হাত ধুয়ে নিল। তার মেডিসিন খেয়ে আবারও শুয়ে পড়ল। বালিশের পাশে রাখা ফোনটা বেজে উঠল। দেখলো অপরিচিত নাম্বার দেখে নিয়ে ওভাবে ফোনটা রেখে দিল সে। ফোনটা বেজে বেজে কেটে গেল। তবে কিছুক্ষণ থেমে আবারও একই নাম্বার থেকে এসেছে। নীলিমা ফোন রিসিভ করে চুপ করে রইল। অপর পাশের মানুষটি মেয়ে না ছেলে তা বোঝার চেষ্টা করলো। তবে মানুষটি তার মতো বোবা বনে গেছে। বেশ অনেকক্ষণ থেকে চলছে তাদের এই বোবা খেলো। অপূর্ব যেন এবার নিজের ধৈর্য হারিয়ে ফেলে। নীরবতা এবং শান্ত কণ্ঠে বলল, কেমন আছে নীলিমা? কথাটা কর্ণপাত হতে নীলিমার শরীর হিমশীতল বাতাস বয়ে যাচ্ছে। অনুভূতিটা ছুটে পালাতে চাইছে। আচ্ছা এমন কেন হচ্ছে? তার সাথে কি হলো? কথা বলছো না কেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? শরীর ভালো আছে, জ্বর কমেছে। জি না। ওষুধ খেয়েছো? জি। এর মাঝে নীলিমা ভাবতে বসলো, উনি কীভাবে জানলো যে আমার জ্বর? আমি তো ওনাকে বলিনি। ওনাকে কি কি জিজ্ঞাসা করবো? কী হলো চুপ করে? আসলে কীভাবে জানলাম? কালকে তোমার রেস্টুরেন্টে গিয়ে তোমার খবর নিতে তখন একজন স্টাফ বললো তুমি দুদিন যাবন আসছো না। তোমার নাম্বার থেকে নিয়েছিলাম, তারপর কল করেছিলাম, তবে তুমি ঘুমিয়েছিলে। 4 বার এর মাথায় কল রিসিভ করেছিল তোমার রুমমেট জুনি। তখনই শুনছিলাম আমি ঘুমাবো। পালিয়ে যাচ্ছে উত্তর দেওয়ার ভয়ে? পালাচ্ছি না, সময় নাও, তবে উত্তর যেন হ্যাঁ হয়। অপেক্ষায় থাকবো, ভালো থেকো। কথা শেষ করে ডিসকানেক্ট করে দিল। ফোন রাখার আগে জায়গায় রেখে আতশো হয়ে বসলো নীলিমা। ভাবতে লাগলো সেদিনের কথা। রেস্টুরেন্টে প্রবেশ করেছে অপূর্ব, তার পিছনে নীলিমা। অপূর্ব প্রথমে গিয়ে ম্যানেজারকে বলে ছুটি করে নিল তার, আর তার একটা টেবিল বুক করে সেখানে গিয়ে বসলো। নীলিমা গিয়ে বসলো সামনে চেয়ারে। দুটো কফি অর্ডার করলো অপূর্ব। অপূর্ব বেশ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছিল নীলিমাকে। দুজনে চুপচাপ। অপূর্বকে পর্যবেক্ষণ করতে থেকে নীলিমা যেন হাঁসফাঁস করছিল। তার এসব একদম ভালো লাগছে না। অপূর্ব নীলিমার অস্বস্তি বুঝতে পেরে মুচকে হেসে নিল। এক ধ্যানে নীলিমাকে দেখে যাচ্ছে যেন থেকে আর গুরুত্বপূর্ণ কাজ নেই তার। নীলিমা আর চোখে বেশ কয়েকবার দেখছে তাকে, যার ফলে চোখাচোখি হয়েছে দুজনে। এতে বেশ লজ্জায় পড়েছে নীলিমা। আমার অর্ধাঙ্গিনী হবে মিস নীলিমা। দেখুন আমি কিন্তু আর 5 জনের মতো প্রেম করে সময় নষ্ট করতে পারবো না। সোজা সে বিয়ে করবেন আমাকে? অপূর্বর কথায় চোখ দুটো রসগোল্লার মতো তাকিয়েছে নীলিমা। সে বুঝতে পারছে না কি রিয়াকশন দেওয়া উচিত তার। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল তার মুখ পানে। অপূর্ব কিছু সময় থেমে আবারও বলতে লাগলো, আপনি চাইলে সময় নিতে পারেন ভাবার মধ্যে। ইতিমধ্যে ওয়েটার কফি দিয়ে গেল। অপূর্ব কফিতে চুমুক দিয়ে আবারও তাকালো নীলিমার দিকে। নীলিমা এক ধ্যানে তাকিয়ে তাকিয়ে দেখছে অপূর্ব তুড়ি বাজাতে তার ধ্যান ভাঙলো। আমাকে পরেও দেখা যাবে, এখন কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। নীলিমা কফির কাপ হাতে নিল, তবে চুমুক না দিয়ে কিছু একটা ভাবছে। অপূর্ব এবার বেজায় বিরক্ত। এই মেয়ে কী ভাবছে? অপূর্ব রাগী স্বরে ভড়কে গেল নীলিমা। সে ডানে বামে মাথা নাড়িয়ে কিছু না বলে কফিতে চুমুক দিল। সকাল সকাল নিজে হাতে কিছু জড়িয়ে আছে অনুভব হতে ঘুমের মধ্যে হাঁসফাঁস করলো রোজা। চোখ না খুলতে ছাড়ানোর চেষ্টা করছে নিজেকে। এতে বেশ বিরক্ত হচ্ছে নির্ণয়, তবে চোখে প্রচুর ঘুম। রোজাকে নিজেকে যতবার ছাড়িয়ে নিতে চাইছে নির্ণয় তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দিচ্ছে। রোজ এত নড়িস না তো, ঘুমাতে দে। ব্যাস এইটুকু কথা কানে আসতে তড়িৎ গতিতে চোখ খুলল রোজা। নির্ণয় ভাই কোথা থেকে এলো? আশেপাশে তাকিয়ে নিজেকে নির্ণয়ের বুকে আবিষ্কার করে যেন আরেক দফা শখ খেলো। মুখ খিচে চেঁচিয়ে উঠল রোজা। ঘুমের মধ্যে রোজাকে ছেড়ে দিয়ে ধরপড়িয়ে উঠল নির্ণয়। ও চেঁচাতে শুরুকে এতে যেন থতমত খেলো রোজা। নিজেকে সামনে নিয়ে বলতে লাগলো, এই অসভ্য লোক, আপনি কেন চেঁচাচ্ছেন? চেঁচাবো তো আমি। আপনি আমাকে এইভাবে সাপের মতো পেঁচিয়ে রেখেছেন কেন? কী সমস্যা রোজ? সকাল সকাল বাড়ি মাথায় তুলছিস? হ্যাঁ সমস্যা তো আমারই। আগে বলেন আপনি আমার রুমে কেন? তার উপর আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন কেন? আল্লাহ, এখন আমি কি করব? আমার তো বিয়ে হবে না, বাচ্চাও হবে না। এ আমার কি হলো? এখন আমাকে কে বিয়ে করবে? আমার কি কুমার তবে কুমারী মৃত্যু কপাল ছিল?
উহ ডাফার কান্না বন্ধ কর। আমার আর বিয়ে হবে না। কান্না? তুই জীবনে কয়বার বিয়ে করতে চাস? কথাটা কর্ণতা হতে কান্না থেমে গেল রোজার, সেই সাথে চেঁচামেচি। তা দেখে মুচকে হাসলো নির্ণয়ের ঠোঁটের কোণে, হাসি রেখে বলল, তুই চাইলে কিন্তু তোর বিয়ে বাচ্চা দুটোর দায়িত্ব আমি নিতে পারি। এবার রাগে চোখে তাকালো রোজা। আপনাকে দায়িত্ব নিতে বলছি আমি? বলিনি তো। আর কয়বার বিয়ে করব মানে? একবারও তো হইল না এখনো। জানেন নির্ণয় ভাই, আমার না অনেক দিনের স্বপ্ন, আমার বিয়ের পর প্রতি বছর বাচ্চা নিয়ে একটা ফুটবল টিম বানাবো। আমার মতো নিষ্পাপ ছেলেকে এত বড় অত্যাচার করতে তোর কষ্ট হবে না রোজ? যা বাবা, আপনাকে কেন অত্যাচার করবো? অত্যাচার তো একমাত্র জামাইকেই করবো। তোর একমাত্র জামাই তো আমি, আমার বউয়ের শখের বলিহারি। যাই হোক, আজ থেকে এনার্জি আরও বাড়াতে হবে ফুটবল টিমের জন্য। মনে মনে কথাগুলো বলে বাঁকা আসলো নির্ণয়। এই নির্ণয় ভাই, হাসছেন কেন একা একা? হ্যাঁ, কিছু না, তুই কন্টিনিউ কর, আমি শুনছি। আর কি কি চাই তোর? জামাইয়ের সাথে অনেক ঘুরবো, দিনরাত অনেক পিটাবো জামাইকে, মাঝরাতে উঠিয়ে আইসক্রিম আনতে বলবো, চকলেটের বস্তা না আনলে ঘরে আসতে দেবো না। সবই বুঝলাম, তবে পিটাবি কেন এটা বুঝলাম না। কোনো উত্তর না দিয়ে মিটমিট করে হাসছে। কি বললি, পিটাবি কেন? ও নির্ণয় ভাই, আপনি না কিছুই বুঝেন না। জামাইদের মাঝে মাঝে একটু শাসনে রাখতে হয়। কথার মাঝে রোজার চোখ হঠাৎ গিয়ে পড়ল নির্ণয়ের হাতের ব্যান্ডেজের দিকে। বুকটা যেন ধূপ করে উঠলো তার। আপনার হাতে কি হয়েছে নির্ণয় ভাই? কাটলো কী করে? কখন হয়েছে এমন? কুল ডাউন রোজ, সামান্য একটু কেটেছে। রোজা ঠোঁট উল্টে তাকালো নির্ণয়ের মুখের দিকে, কাঁদো কাঁদো স্বরে বলল, একটু কাটলে বুঝি কেউ ব্যান্ডেজ করে? নির্ণয় ভাই, আমি জানি আপনার অনেকটা কেটেছে, আপনি আমাকে বলছেন না, বলুন না ভাই, কিভাবে কেটেছে? কেটেছে তুই যতটা কেটেছিস তার থেকে কম। এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়, বাইরে যাবো আমরা। বাইরে কোথায় যাবা? গেলেই দেখবি, জলদি কর। আচ্ছা দেখুন, ওই যাবো আর আসবো বলে ছুটে ওয়াশরুমে ঢুকলো রোজা। নির্ণয় ও যাওয়ার পরে হাঁ করে তাকিয়ে রইল। এমন সময় ঘরের দরজা কেউ নক করলো। নির্ণয় বিছানা ছেড়ে উঠে দরজার কাছে গিয়ে দরজা খুলতে দেখতে এলো রিয়ান আর তিধা। এ কি আনছি, তুই বারবি ডলের ঘরে কেন? আর বারবি ডল কই? আমার বউয়ের ঘরে আমি থাকবো না তো পাড়া প্রতিবেশীর ছেলে থাকবে মানে? ও তিধা, বাইরে দাঁড়িয়ে কথা বলবি নাকি? ভেতরে যাবি? তুই থাকলে থাক, আমি ভেতরে গেলাম। কথা শেষ করতেই তিধাকে ফেলে রুমে প্রবেশ করলো রিয়ান। তিধা রিয়ানের যাওয়ার পরে তাকে ভেঙচি কেটে সেও ভেতরে প্রবেশ করলো। মনু কোথায়? ফ্রেশ হতে গেছে। বল না এনসি, তুই বারবি ডলের ঘরে কেন? তোরা কি রাতে একসাথে ছিলি? এত সকালে তোরা একসাথে কি দরকার? তিধা বুঝলো নির্ণয় তার কথা এড়িয়ে গেল। আসলে ভাই, কি আসলে? রেহানের খবর পেয়েছি ও থাইল্যান্ডে আছে। আমাদের দ্রুত কিছু করা উচিত ভাই। আমি আর তিথা ভাবছি থাইল্যান্ড যাব, আমিও যাব। সবাই গেলে বোন রিধিমা ওদের, ওরাও যাবে। ভাই ওইখানে তো ঘুরতে যাচ্ছি আমরা, জানি না কোন বিপদ উৎপেতে আছে। ওদের নেওয়া কি ঠিক হবে? আমি থাকতে রোজের গায়ে একটা কেউ সিঙ্গেল টাচ করার সাহস দেখালে জ্যান্ত পুঁতে দেবো ওকে আমি। কিন্তু ভাই, অপূর্ব আর আয়নকে ইনফর্ম কর। কোথায় যাওয়ার প্ল্যান করছো তোমরা? তোকে বলা যাবে না, তুই ছোট মানুষ, নিচে গিয়ে চুপচাপ খেতে বস, আমরা আসছি। আচ্ছা নির্ণয় ভাই, বলেন তো, আমার সাথে আপনার কি শত্রুতা? কেন ফেরে আপনি সবসময় এমন করো আমার সাথে? তুই আমার যার শত্রু, এবার যা তো। দেখলি ভাইজান, উনি কথা শেষ করার আগে রিয়ান রাম ধমককে থেমে গেল রোজা। থামবি তোরা? দা কুমড়োর মতো লেগে থাকিস দুজনে। রোজা বুড়ি, নিজে গিয়ে খাবার খা, রিধিমা অপেক্ষা করছে। আজকে ভার্সিটির প্রথম দিন, যেন লেট না হয়। তুমি আমাকে নিয়ে যাবে তো ভাইজান? কথাটা বলে রিয়ানের মুখের পানে তাকালো রোজা, সাথে নির্ণয়কে আর চোখে পর্যবেক্ষণ করলো। নির্ণয় দাঁত কিরমির করে তাকিয়েছে রিয়ানের দিকে। রিয়ান বেশ বুঝতে পারলো সে বড় ফেসেছে দুদিনের মাঝে। এবার নির্ণয়ের আগে মুখ করে একবার রোজার দিকে তাকাচ্ছে সে। কী হলো ভাইজান, বলো, যাবে তো নিয়ে? আমি কিন্তু তোমার সাথে যাব, না হলে আমি আজ ফোন করে বলবো আমাকে বাংলাদেশের ব্যাগ নিয়ে যেতে। আসলে রোজা হয়েছে কি, আমি আর দ্বিধা একটু কাছে বেরোবো, তুই আজ ভাইয়ের সাথে যা, আমি বরং অন্য দিন তোকে নিয়ে যাবো। কিন্তু অনলি 5 মিনিট, এর মধ্যে তোকে খাবারের টেবিলে চাই আমি রোজ, নইলে এবার বিনা টিকিটে বাংলাদেশে পাঠাবো তোকে। কথা শেষ করে বড় বড় পা ফেলে রুম ছেড়ে বেরিয়ে গেল নির্ণয়। দেখলে তো ভাইজান, নির্ণয় ভাই কেমন ধমকে গেল আমাকে। আমি বাংলাদেশে যাব ভাইজান, এই অসভ্য লোকের কাছে থাকবো না। তুমি আমাকে বাংলাদেশে দিয়ে এসো, 2 মিনিট এখানে শেষ, বাকি সময় না করে জলদি না হলে ভাই বোন দুজনের গর্দান নিব। ভাইজান তুমিও? অসহায় মুখে তাকালো রিয়ান বোনের দিকে। রোজা দীর্ঘ একটা নিঃশ্বাস টেনে বেরিয়ে পড়ল রুম থেকে। খাবার টেবিলে বসে আছে নির্ণয়। রিদিমা খাবার প্লেট সার্ভ করছে। দ্রুত কদমে দৌড়ে এসে নির্ণয়ের পাশের চেয়ার টেনে নিল রোজা। তার পিছনে এলো রিয়ান আর তিদা। রোজাকে আস্তে থেকে বাঁকা আসলো নির্ণয়। টেবিল থেকে একটা প্লেট উঠিয়ে নিতে তারটা টেনে সরিয়ে নিল নির্ণয়।
এ কি নির্ণয় ভাই, এখন কি খাবার খেতেও দিবে না? খেতে দিব না কখন বললাম? তাহলে প্লেট নিয়ে নিলেন কেন? আমার হাতে খাবার খাবি তুই? কেন, আমার হাতে কি ঠাডা পড়েছে যে আপনার হাতে খাবো? বাংলাদেশে তো ঠিকই রিহানের হাতে খেতি, এখন আমার হাতে খেলে সমস্যা কই তোর? তো এখানে তো ভাইজান আছে, খেলে ওনার হাতে খাবো, আপনার হাতে খাবো কেন? আপনি সব কথা শেষ করার আগে মুখে খাবার পুরে দিল নির্ণয়। জেদ করিস না, জলদি কর, ভার্সিটির জন্য লেজ হয়েছে। মাছ বেছে দেন আগে, মাছ না খেয়ে যাব না। পাশে থেকে বাটিতে থাকা মাছ এগিয়ে দিল রিধিমা। নির্ণয় বাটি থেকে মাছ নিয়ে ভাতের সাথে খাইয়ে দিতে লাগলো। রোজাকে খাইয়ে মুখ মুছে দিল নির্ণয়। তারপর টেবিল থেকে উঠে যেতে যেতে বলল, আমি বাইরে ওয়েট করছি, কাম ফার্স্ট। রোজা মুখ বাঁকিয়ে বিদায় নিল সকলের থেকে। আজ ভার্সিটির প্রথম দিন, তাই একটু ঝগড়া করতে চায় না সে নির্ণয়ের সাথে। ড্রাইভিং সিটে ড্রাইভ করছে নির্ণয়, পাশে বসা রোজা, যার দৃষ্টি এখন বাইরের তুষারপাত দেখতে ব্যস্ত। নির্ণয় তাতে যেন ভীষণ বিরক্ত লাগলো। ধুম করে কাজ তুলে দিতে রেগে ভুম হয়ে গেল রোজা। আপনার কি আমার সুখ সহ্য হয় না নির্ণয় ভাই? তোর এমন কেন মনে হলো? আমি শান্তিতে থাকতে চাইলে আপনি হানা দেন, আবারও দূরে যেতে চাইলে কাছে নেন। আপনার কি মনে হয় আমার কোনো ফিলিংস নেই? আপনি কেন এমন করেন তো? নির্ণয় মুচকি আসলো। রাগে এই মেয়েকে হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে। তোর কি মনে হয় না তুই আমাকে নিয়ে একটু বেশি ভাবিস? হা অফ নির্ণয় ভাই, সিরিয়াসলি রোজ, আমাকে সামলাতে পারবি? এবার বেশ লজ্জায় পড়ল রোজা। লজ্জায় গাল দুটো লাল বর্ণ ধারণ করলো। নির্ণয় সেদিকে তাকলে বেশ উচ্চস্বরে হেসে বলল, ইস কি সুন্দর সে হাসি! ছেলেরা হাসলে বুঝি এত সুন্দর হয়? অজান্তে ভালো লাগা খেলে গেল অষ্টাদশীর মনে। ফুটে উঠল সুপ্ত ভালো লাগা। বেশ কিছুক্ষণ পর ভার্সিটির সামনে এসে থামলো রোজাদের গাড়ি। গাড়ি পার্কিংয়ে রেখে রোজাকে নিয়ে ভার্সিটির পা রাখতে একদল ছেলেমেয়ে এসে নির্ণয়কে ঘিরে ধরল। নির্ণয় শক্ত করে রোজার হাত চেপে ধরল। পর মুহূর্তে দুজন কালো পোশাক পরিহিত লোক এসে ছেলেমেয়েদের সাইড করিয়ে নির্ণয়কে যাওয়ার জায়গা করে দিল। এতক্ষণে ঘটা সকল ঘটনা যেন রোজার মাথার উপর দিয়ে উড়ে গেছে, গাছের ডালে গিয়ে বসছে। নির্ণয়কে কিছু বলার আগে সে বলে উঠল, তোর মাথায় এত চাপ ফাটানোর কোনো দরকার নেই। রোজা এবারও বুঝলো না, কে জানে। নির্ণয় হাতের বাঁধন তার হাত থাকে তাল মিলিয়ে হেঁটে চলছে নির্ণয়ের সাথে। হঠাৎ কিছু বুঝে ওঠার আগে কই থেকে এক মেয়ে জড়িয়ে ধরল নির্ণয়কে। রোজা যেন চোখ বেরিয়ে যাওয়ার উপরকম। নিজের বুকের উপর কারো অস্তিত্ব পেরে চোয়াল শক্ত হয়ে এল নির্ণয়ের। এই নীর, বেবি আই মিস ইউ, এতদিন কোথায় ছিলে? এক ঝটকায় নিজের বুক থেকে সরিয়ে দিতে তাল সামলাতে না পেরে মেয়েটা আশ্রয় পড়ল। মেয়েটি তা থেকে ফিক করে হেসে দিল রোজা। রোজাকে হাসতে দেখে ভীষণ রেগে গেল মেয়েটি। পড়া থেকে উঠে দাঁড়িয়ে রাগে রিরি করতে নির্ণয়ের উদ্দেশ্যে বলল, আমায় ফেললে কেন বেব? কত ব্যথা পেয়েছি জানো? আর এই মেয়েটাকে মেয়ে, শি ইজ মাই হার্ট, সো ওকে সম্মান দিয়ে কথা বলবে যারা। ও তোমার হার্টবিট হলে আমি কি নীর? ইউ জাস্ট মাই ফ্রেন্ড, কতবার বলতে হবে তোকে? আর সবসময় ওইভাবে গায়ে পড়িস কেন? এই জন্য তুমি আমাকে ইগনোর করছো, 2 টাকার মেয়ে বলে? থাপ্পড় মারতে উদয় হয় যারা, তা দেখে চোখ মুখ খিচে নিল রোজা। তবে বেশ কিছুক্ষণ পরে ব্যথা অনুভব না হয় চোখ খুললে যেন আরও বড় শখ খেলো। মাটিতে পড়ে যারা ঠোঁট এক কোণ কেটে রক্ত ঝরছে। তোর সাহস হয় কীভাবে ওকে মারার জন্য? ওর তোলার আগে শরীরে তোর নোংরা হাত লেগে নোংরা করার মতো সাহস এরপর দেখিয়েছিস। আজকে থাপ্পড় মেরেছে, এরপর জানে মেরে দেবো। মাইন্ড ইট, জানে মেরে দেবো। রোজার হাত শক্ত করে ধরে সামনে এগিয়ে গেল নির্ণয়। পেছনে ফেলে গেল রাগে প্রতিহিংসায় জ্বলতে থাকা একজোড়া চোখ। রোজাকে ক্লাস দিয়ে বেরিয়ে গেছে নির্ণয়, তবে ক্লাসে বিন্দু পরিমাণ মনোযোগ দিয়ে রোজা। তার মাথায় ঘুরছে নির্ণয় বলা তখনকার কথাগুলো। শি ইজ মাই হার্ট, তার নির্ণয় ভাই তাকে হার্ট বলছে। ভাবনার মাঝে নির্ণয়কে অনুভব করছে সে। আমার রোজা পাখির কী হয়েছে? রোজা হঠাৎ জড়িয়ে ধরল তাকে নির্ণয় ও মুচকি এসে আগলে নিল। ও নির্ণয় ভাই, এক আকাশ পরিমাণ ভালোবাসুন না আমাকে? আমার মতো সুন্দর অষ্টাদশীকে আপনার চোখে পড়ে না? আমার এই ফিগার কি আপনার মনে ধরে না? আমার এই গোলাপি ঠোঁটকে আপনার মনে শিহরিত হয় না? তবে কেন আপনার সব কিছু আমাকে আপনার কাছে টানে? কেন আপনি আশেপাশে থাকলে তলপেটে প্রজাপতি ওড়ে? কেন নিজেকে আপনার বাহুতে আবদ্ধ করতে ইচ্ছায়? জানেন, আমি না সিনেমায় দেখছি হিরো হিরোইনে গোলাপি ঠোঁটের প্রেমে পড়ে, লম্বা চুলের প্রেমে পড়ে। আর আপনি প্রেমে পড়বেন কীভাবে? আমার দিকে তাকানোর তো সময় নেই আপনার। আপনি এত নিরামিষ কেন বলুন তো? আপনি কি আমার হবে নির্ণয় ভাই? কি কি এমন হবে বলুন তো? বিধাতা আপনাকে আমার করে দিলে? পুনরায়